অন্ধকার কিন্তু একাই থাকে। যে কথাটা বললাম সেটা হয়তো ভাব দিয়ে বুঝতে পারবেন না। আমি যদি রাজ্যের দিকে তাকিয়ে দেখেন তাহলে ভাববেন যে অন্ধকারেরই সংখ্যাটা তো বেশি, কিন্তু যদি একটু ভিতরে ঢুকে দেখেন দেখবেন যে সেই অন্ধকারের মধ্যে যারা রয়েছেন তারা কেউ মানুষ নয়, ছায়া মানুষ, যারা সবসময় নিজের অস্তিত্ব সংকটে ভোগে। ছায়া মানুষদের অস্তিত্বটা ততক্ষণ থাকে যতক্ষণ না সেখানে তীব্র আলো এসে পড়ছে। ওই যে একটা গল্প আছে আমাদের প্রাথমিকেই, ভূত দেখলো, বৃষ্টি হলো তো উড়ে চলে গেল, উড়ুক্কু ভূত। এরা হচ্ছে সেই উড়ুক্কু ভূত। আমাদের দৃষ্টি বিভ্রমে এবং আমাদের মানসিক শৈথিল্যের জন্য এরাই এখন এই যুগের মহাপুরুষ হয়ে পশ্চিমবঙ্গে বিচরণ করছে। কেউ কেউ মা সারদা হয়েছেন, কেউ কেউ স্বামী বিবেকানন্দ, কেউ কেউ আবার মানে শতাব্দী জুড়ে বা সহস্রাব্দ জুড়ে নাকি এইরকম মনীষী দেখেননি, মানুষই বলবো আর কি, মানুষই দেখেননি। এটাও কিন্তু এক ধরনের অধঃপতন, বাঙালির সামাজিক জীবনের অধঃপতন। আর এই অধঃপতনের দায় প্রাথমিক গুরুকুল হিসাবে আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি না। এটাকে স্বীকার করুন বা নাই করুন। এর আগে পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের যে সামাজিক সম্মান ছিল তার একটা ধারাবাহিকতা ছিল আপ টু 60-এর দশক পর্যন্ত। সরকার যখন বদলাচ্ছে জরুরি অবস্থার পরে, একটা তীব্র সামাজিক মানে বিক্ষোভ তখন গোটা বাঙালি জীবনকে ব্যতিব্যস্ত করেছে, গোটা ভারতবর্ষ জুড়েই ব্যাপৃত। সেই সামাজিক জীবনকে সুশৃঙ্খল করার জন্য তখনও কিন্তু বাংলার প্রাথমিক শিক্ষক সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারপরে যে শাসক এলেন তারা দেখলেন যে এই একটা শ্রেণী যারা একদম গ্রামে গঞ্জে ভাতের হাঁড়ির খবরটা পর্যন্ত রাখতে পারে, রাজনৈতিকভাবে সেই শ্রেণীটাকে দখলদারির চক্রান্ত শুরু হলো বিভিন্ন ঘরে ঘরে বসে 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 বসে। আর আমরা সেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের সেই শয়তানি অক্ষের একটা অংশ হয়ে গেলাম, এবং তার সাথে যেটা হারালাম আমাদের সামাজিক সম্মানটা। পাশের রাজ্য ঝাড়খণ্ডে চলে যান, পাশের রাজ্য বিহারে চলে যান, এই দিকে আপনি সিকিম যান অথবা আসামে যান, আমি অন্য দেশ গেলাম না, এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষকরা গুরু হিসেবেই সম্মানিত হন। গুরুজি নমস্তে, এটাই হচ্ছে সম্ভাষণ। তাহলে একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গটা হয়ে আছে কেন? এখানে করা হয়েছে, অনেক বেশি করে করা হয়েছে, এটাকে এই শ্রেণীটাকে করাপ্টেড করা হয়েছে। করাপ্টেড বলতে অর্থনৈতিক করাপশনের কথা বলছি না। আমি যদি স্কুলে গিয়ে ফাঁকি দিই সেটাও কিন্তু এক ধরনের করাপশন। এটা কিন্তু কর্মচুরি। শিক্ষা ব্যবস্থার সাথে যারা যুক্ত তাদের এই বিষয়টাতে একদম ভীষণ সেনসিটিভ হওয়া প্রয়োজন। একটা প্রজন্মকে শেষ করে দেয়, প্রজন্মের পর প্রজন্মকে শেষ করছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জন্ম। এই যে ধারণাটা, এই ধারণা কিন্তু আকাশ থেকে পড়েনি, সময় ধারণাকে তৈরি করে দেয়। কিছু মানুষকে এগিয়ে আসতে হয় সেই ধারণাগুলোকে বাস্তবায়িত করার জন্য। যে মানুষটা এগিয়ে এসেছিলেন তারা এখানে মঞ্চে আছেন। সাহস দেখিয়ে সেই ধারণাটাকে বাস্তবায়িত করেছিলেন। না হলে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আপনি দলীয় রাজনীতি ছাড়া কিছু কল্পনা করবেন, এটা হয় নাকি? তাই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও এখানে দলীয় রাজনীতি থাকে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝামেলা বাঁধিয়ে পড়ে সেখানেও রাজনৈতিক ফায়দা আমরা আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি পাড়া প্রতিবেশীতে। সেখানে দাঁড়িয়ে একটা শ্রেণী দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে যাবে এবং সেখান থেকে গণ অভ্যুত্থান ঘটাবে, নিজেদের অধিকারের লড়াই লড়বে, এটা পশ্চিমবঙ্গে কল্পনা করার মতো জায়গায় ছিল না, কিন্তু বাস্তবায়িত হয়েছে।
কারণ এই শ্রেণীটার দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, সেখান থেকে আর পিছিয়ে যাবার মতো কোনো জায়গা ছিল না। মানুষ যখন অস্তিত্বের একদম চূড়ান্ত খাদের কিনারে চলে আসে, সেখান থেকেই তার নতুন করে উত্তরণের শুরু হয়, যেভাবে পশ্চিমবঙ্গের জনগণের শুরু হয়েছে। কিন্তু সুখের বিষয়, এক্ষেত্রেও প্রাথমিক শিক্ষককুলি সেই রাস্তাটা পশ্চিমবঙ্গের মানুষদেরকে দেখিয়েছেন। পেশাগত সংগঠন দলীয় রাজনীতির বাইরে থাকবে, এটাই কিন্তু সময়ের দাবি, এটাই হওয়া প্রয়োজন। যদি না হয়, তাহলে যে যখন সরকারে থাকবে তার অনুগত পেশাগত সংগঠন তখন বলবে এই সরকারটাকে বুক দিয়ে আগলে রাখতে হবে। আপনি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পান বা না পান, আপনার প্রাথমিকের শিক্ষকের বেতন কাঠামোটা কেন্দ্রের সাথে অর্ধেক হোক বা না হোক, তাতে কোনো যায় আসে না। এই সরকারটাকে বুক দিয়ে আগলে রাখতে হবে। কেন? না হলে আপনার রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হবে না। আর এখন আমরা শুনি যে দিদিমণির যখন সুমতি হবে তখন আপনাকে সমস্ত বকেয়া মিটিয়ে দেবেন। উনি কিন্তু কোনোদিন বলেননি মিটিয়ে দেবেন না। এটা হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলোর বক্তব্যের ধারাবাহিকতা। তার উল্টো দিকে দাঁড়িয়ে আমরা চোখে চোখ রেখে কোন রাজনৈতিক ক্ষমতার অধিকারী না হয়েও কেবলমাত্র আপনাদের ক্ষমতার উপরে বিশ্বাস করে ভরসা করে আমরা আমাদের দাবির কথাটা বলি। যেমন বলতে পেরেছি যে যোগ্যতা মান এক থাকার সত্ত্বেও কেন্দ্রীয় হারে কেন বেতন কাঠামো আমরা পাবো না। যেমন বলতে পেরেছি যে অন্যান্য সরকারি কর্মচারীরা যদি স্বাস্থ্যের সুচিকিৎসার জন্য WBHS পায়, আমরা কেন পাবো না। যেমন বলতে পারছি যে দ্রব্যমূল্য সারা দেশে এক হলেও অন্তত যে পরিসংখ্যানটা বলছে এক যদি হয়, বরং বিগত 5 বছরে পশ্চিমবঙ্গের দ্রব্যমূল্য বৃদ্ধি জাতীয় গড়ের থেকে বেশি, তাহলে আমার মহার্ঘ ভাতাটা EICPI মেনে হবে না কেন? এই কথাগুলো আমরা বলতে পারি। এবং এটাও বলতে পারি যে সরকার কর্মচারীদের অধিকার দেয় না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই। রাজনৈতিক আবর্তে যেদিন আমরা ঢুকে পড়ব, এই শব্দবন্ধগুলোর ব্যবহার আমাদের মুখ থেকে হারিয়ে যাবে। তাই এই সংগঠনটাকে প্রত্যেকটা প্রাথমিক শিক্ষকের নৈতিক দায়িত্ব হওয়া উচিত একে বুক দিয়ে আগলে রাখার। এরা শুধু নিজেদের পেশাগত দাবি দাওয়া নিয়ে লড়াই করছে না, এখন লড়াইটাকে সমস্ত সরকারি কর্মচারী, স্থায়ী অস্থায়ী পেনশনার সহ এই রাজ্যের আপামর জনগণের লড়াইয়ে পরিণত করেছে। শূন্য পদে যদি স্বচ্ছভাবে নিয়োগ হয়, ওই গরিব বাড়ির মেধাবী ছেলেটাই কিন্তু প্রথম সুযোগটা পাবে। লড়াইটা আমরা লড়ছি বলেই লড়াইটা তাদের লড়াই, তারা লড়তে পারছেন না বলে আমরা দায়িত্বটাকে তুলে নিয়েছি। এই যে গোটা রাজ্য জুড়ে জাস্টিসের দাবিতে যে উত্তাল আন্দোলন হলো, প্রত্যেকটা জায়গাতে খবর নিয়ে দেখুন, শিক্ষক শিক্ষিকারাই ছিলেন এই আন্দোলনগুলোকে লোকাল স্তরে সংগঠিত করার জন্য। অর্থাৎ উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিজে আলো হয়ে আলোর চেতনালব্ধ কিছু মানুষকে জাগিয়ে তুলেছেন গোটা রাজ্য জুড়ে। যারা অন্যায়টা যেভাবেই আসুক না কেন, যেভাবেই সমাজ জীবনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করুক, তার নিজের মতো করে তার বিবেক দিয়ে প্রতিরোধ করার চেষ্টাটা অন্তত করছেন। এটাই তো আমাদের প্রাথমিক চাহিদা ছিল, আমাদের স্বপ্নও ছিল। এখন দেখা যাচ্ছে যে এই সংগঠনটার ভয়ে প্রাথমিক শিক্ষকদিকে সরাসরি কোনো ক্ষতি করার রাস্তাতে রাজ্য সরকার যেতে পারছে না। একবার ভুল করেছিল তারা 2019-এর মার্চে, দিল্লি থেকে ফেরার পথে আমাদের সাথীদেরকে বদলি করেছিল। সেই থুতুটাকে আমরা গেলানো করাতে পেরেছিলাম, আর রিস্ক নিচ্ছে না। তার পরিবর্তে যেটা করছে, প্রাথমিক শিক্ষার ব্যবস্থাটার চরমতম ক্ষতি করার রাস্তাতে কিন্তু এটা হাঁটছে। আপনারা ধরতে পারেননি, বালা প্রজেক্ট। এই বছর নোটিফিকেশনটা দেখেছিলেন? যেসব প্রাথমিক স্কুলে 100-র নিচে ছাত্রছাত্রী থাকবে, তারা বালা প্রজেক্টের জন্য কোনো গ্রান্ট পাবেন না। 90% প্রাথমিক স্কুল
কোনো গ্রান্ট পাইনি। বালা প্রজেক্টটা কিন্তু রাজ্যের প্রজেক্ট নয়, সমগ্র শিক্ষা মিশনের প্রজেক্ট, এবং এটা হচ্ছে কেন্দ্রীয় প্রজেক্ট। কেন্দ্রের কাছ থেকে এরা এই প্রজেক্টের জন্য আগেই টাকা নিয়ে নিয়েছে। উদ্দেশ্যটা কি? স্কুল বিল্ডিং গুলোকে টিচিং লার্নিং মেটেরিয়াল হিসেবে ব্যবহার করার মতো করে সাজিয়ে তোলা, এই হচ্ছে বালা প্রজেক্টের মুখ্য উদ্দেশ্য। তাহলে সেই উদ্দেশ্য থেকে তুমি 100-র নিচে ছাত্রছাত্রী থাকা 90% রাজ্যের প্রাথমিক স্কুলগুলোকে বাদ দিলে কোন অধিকারে? আসলে সিস্টেমটাকে কোলাপস করানোর প্রচেষ্টা। এখন যেটা হয়েছে, কোন প্রাথমিক স্কুলে আপনি পয়সা নিতে পারেন না ছেলেপেলেদের কাছ থেকে, হাই স্কুলগুলো কিন্তু পারে, 240 টাকা করে তাদের নেওয়ার প্রভিশন আছে। তারপরেও হাই স্কুলগুলোর জন্য আপনি কম্পোজিট গ্রান্টের পয়সা দিলেন, আর প্রাথমিক স্কুলগুলোকে সেখান থেকে সম্পূর্ণরূপে বাদ রাখলেন। প্রথমে 90%কে বাদ রেখেছিলেন, এখন দেখলেন যে কোনো প্রতিবাদ হলো না, এখন 100%কেই আউট করে দিল। প্রতিবাদটা করবেন না? যে জায়গাটাতে আমরা বাস করছি, যে জায়গাটা আমাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের স্বার্থ রক্ষা করা আমাদের কাজ নয়? আপনার ছেলে মেয়েটার জন্য যে পোশাক কিনছেন তা তো 300 টাকার নিচে দিয়ে কেনেন, তাহলে 300 টাকা দিয়ে যে ড্রেস পাওয়া যায় কোথাও, এই রাজ্যের একটা স্কুলেও তার যথার্থ মানের ড্রেস কিন্তু সাপ্লাই হয় না। সন্দীপদা যতই বলে যাক যে তার স্কুলটা ঠিক আছে, ভুল কথা বলছেন সন্দীপদা। যে পোশাক দেওয়া হচ্ছে তার দাম হচ্ছে 90 থেকে 110 টাকার মধ্যে। প্রতিবাদ করতে তো আমাদেরকে হবে। সন্দীপদা বলে গেছেন যে তাদের অভিভাবক হচ্ছে আমরা, বাস্তবিক আমরা অভিভাবক। যারা উস্তি করি তাদের দায়টা আরো অনেক বেশি। কেন না, যারা ছাত্রছাত্রী প্রেমী, যারা শিক্ষাটাকে নিয়ে ভাবেন, যারা নিজের পেশার প্রতি সৎ, তারাই উস্তিটা করেন। যারা ফাঁকিবাজি করেন, যারা শ্রম চুরির দুর্নীতির সাথে যুক্ত, যারা স্কুল বিল্ডিং গুলোকে আর্থিক কেলেঙ্কারির জায়গা বানিয়ে তোলেন, তারা কিন্তু এই সংগঠনটার দিকে ঘুরেও তাকান না। সুতরাং এই লড়াইটাকে তাদের জন্য আমাদেরকেই করতে হবে। আগামী 17 তারিখ বিকাশ ভবনের সামনে আমাদের অনুমতি হয়েছে, সিটিং ডেমনস্ট্রেশন হবে, অবস্থান বিক্ষোভ হবে। মিছিল করতে চাইছিলাম, 500 মিটারের মিছিল ছিল, মেলা চলবে বলে অসুবিধা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বরং আরো ভালো জায়গা আমরা পেয়েছি। পরীক্ষা শেষ হয়ে গেছে, স্কুলে ছাত্রছাত্রী প্রায় আসছে না বললেই চলে, দাদাদের ছুটি হয়ে গেছে, হাই স্কুলগুলোতে এখন ছাত্রছাত্রীরা যায় না। তাহলে সেই অবস্থায় দাঁড়িয়ে স্কুলগুলোতে কোনো মতে চালানোর মতো করে একজন করে থাকুন, বাকিরা সব কলকাতামুখী হন। আপনাদের কাছ থেকে প্রত্যাশাটা অনেক বেশি, কারণ আপনাদের জেলাতেই এই আন্দোলনটা সংগঠিত হচ্ছে। 17 তারিখ সরকার জানুক, সরকারি শিক্ষা ব্যবস্থার উপরেও কোনো আক্রমণ নামিয়ে নিয়ে আসতে গেলে প্রথম ধাক্কাটা এখান থেকেই খাবে। লড়াইটা এখান থেকেই শুরু হোক। ওই যে বালা প্রজেক্টের যে অর্ডার, সেই অর্ডারটার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি আমরা নিচ্ছি, থুতু গেলা করাবো, কথা দিয়ে গেলাম। আর 17 তারিখে ডেপুটেশন দিয়ে এই যে কম্পোজিট গ্রান্টের টাকা, সেটা যেন সেদিন আদায় করতে পারি তার ব্যবস্থাটা করুন সকলে। প্রধান শিক্ষকের 400 টাকা গিয়ে একটা ইনস্টিটিউট চালাবেন, তিনি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাবেন, সেখানে 6টা ক্লাস, তার উপরে এত এত কাজ চাপাবেন, 400 টাকা মাত্র। তাহলে একই সমগোত্রে তো হাই স্কুলগুলোকেও রাখতে পারতাম। আমরা বলছি না যে হাই স্কুলগুলোকে ডিগ্রেড করতে হবে, বরং দাবিটা যথার্থই। তাদেরটা যেখানে রেখেছেন আমাদেরকেও সেখানেই স্থান দিতে হবে, বৈষম্য চলবে না। এই বৈষম্যটা কিন্তু করা হয়েছে, প্রতিবাদটা করতে হবে। আপনি জিজ্ঞাসা করছেন যে হাই স্কুলের কি আছে, রূপা 2019-এ যেটা ছিল সেটাই আছে। বৈষম্যটা আমাদের সাথে করা হয়েছে। যিনি পে কমিশনটা করেছেন, লোকটা মারাত্মক বজ্জাত লোক। নিজে কেন্দ্রীয় হারে ডিএ পেয়ে উনি সুপারিশ করেন যে ডিএটা হচ্ছে দয়ার দান। এই ধরনের শকুনিতে বাঙালি সমাজটা ভরে গেছে বলেই বাঙালিদের এত দুর্দশা।
যে জাতিটা নিজের মেধা বিক্রি করে আজ থেকে 10 বছর আগে খেত, সেই জাতিটা এখন মুটে কুলিদের জাতিতে পরিণত হয়েছে। গোটা ভারতবর্ষ জুড়ে যত পরিযায়ী শ্রমিক যারা গায়ে গতরে খাটিয়ে খায়, ড্রেন পরিষ্কার থেকে পায়খানা বাথরুম পরিষ্কার করার সমস্ত কাজের যোগানদার এখন বাঙালিরা। এই জায়গাতেই মাননীয়া এই রাজ্যটাকে নিয়ে গেছেন। রুখে দাঁড়ানোর কাজটা করবেন না? আপনার ছেলেটাকেও তো বড় হয়ে যতই বেসরকারি জায়গাতে পড়ান, বাইরেই তো যেতে হবে। বুড়ো বুড়ি একা থেকে বাঞ্ছার বাগান সামলাবেন? রাজ্যটাকে বৃদ্ধাশ্রম হওয়া থেকে যদি আটকাতে হয়, সময় থাকতেই লড়াইটা শুরু করি চলুন। আগামী 17 তারিখ সেই লড়াইটাকে রাস্তায় আছে। আর তারপরে যে লড়াইটা আপনাদেরকে দিতে হবে, এই বনগাঁ মহকুমাতে সংগঠনটাকে এমন ভাবে তৈরি করুন যাতে করে ভয় নামক বস্তুটা ওই দূর সাগরের কিনারে নির্বাচিত হয়। এখনো ভয় পাচ্ছেন কেন? কারণ ঘাড় ঘুরিয়ে দেখলে পরে খুব বেশি মানুষকে আপনি পাচ্ছেন না। লোকাল স্তরে প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে কিন্তু আপনাকেই উঠতে হবে। আমরা কথা দিয়ে যাচ্ছি যে একজন উস্তিয়ানের উপরেও এই বনগাঁ মহকুমার কোন জায়গাতে যদি কোন রকম আক্রমণ নেমে আসে, গোটা রাজ্যের উস্তিয়ানরা এখানে এসে জড়ো হবে। কিন্তু প্রাথমিক ধাক্কাটা কাটানোর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। দলীয় রাজনীতির লোককে বা ভয় পাবেন কি? 2011 সালের আগে এদের অস্তিত্ব ছিল না। এখন যারা বীর হয়ে ঘুরে বেড়াচ্ছে কলার উঁচু করে, তারা তখন বেড়াল ছিল। কালকের দিনে সরকার থেকে চলে যাক, বেড়ালের থেকেও নিচে নেমে যাবে এরা। আর যারা আমরা উস্তিটা করি, একটা কথা নিশ্চয়ই বিশ্বাস করেন যে এখনো যদি কোনো উস্তিয়ানকে বদলি করার মতো হিম্মত সরকার দেখায়, তাকে ফিরিয়ে নিয়ে আসার স্পর্ধাটাও কিন্তু স্থির আছে, সেটা সরকারে যেই থাকুক না কেন। কোন রাজনৈতিক সংগঠনের কথা কিন্তু জোর করে বলতে পারবে না যে তারা সরকারে না থাকলে পরে তাদের সদস্য সমর্থকদেরকে বদলি করলে তারা তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। যে সরকারটা 35 বছর ছিল, যাদের অনুগত সংগঠনের দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, 11 সালের পর যখন তাদেরকে ধরাধর করে ট্রান্সফার করা শুরু হয়েছিল, কেউ প্রতিবাদ করার সাহসটুকু পর্যন্ত দেখাতে পারেনি। আমরা কিন্তু করে দেখিয়েছি। তারপর থেকে তো অসংখ্যবার আটকানো হয়েছে। এখন ভয়ে তাকাতে পারে না। তারপরেও যদি ভয়টাকে নিজেদের চারিপাশে আবর্তের মতো রেখে দেন, তাহলে সেটা সরকারের যত না এবং শাসক দলের যতটা কৃতিত্ব, তার থেকে ব্যর্থতাটা আমাদের অনেক বেশি। লড়াইটা আমরা প্রতিদিন লড়ছি। প্রাথমিকের যা বঞ্চনা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার যা বঞ্চনা, সেই বঞ্চনা বলতে গেলে সকাল থেকে রাত হয়ে যাবে। মুখ্য কতগুলো বিষয়কে নিয়ে আমরা লড়াইটাকে শুরু করি চলুন। এরপরই আবার আগামী 22, 23, 24 নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে বকেয়া মহার্ঘ ভাতার দাবি, শূন্য পদের নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে আমরা পথে নামছি। সেখানেও আপনাদেরকে চাই। 39% মহার্ঘ ভাতা বকেয়া, 54%-এর মধ্যে। ভাবা যায়? ভাবা না গেলেও এটা বাস্তবায়িত হতে আমরাই কিন্তু সাহায্য করেছি। কারণ আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছি যাদের মোটোটাই হচ্ছে আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এর বাইরে আমরা কিছু ভাবতেই পারি না। কালকের দিনে যদি মমতা ব্যানার্জি বলে দেন যে 4% দিয়ে দিলাম, আমরা কিন্তু প্রচন্ড খুশি হব ভিতরে ভিতরে। আমরা কিন্তু কোনো সময় ভাববো না যে বকেয়া তো 39%, 4%টাকে ভিক্ষা দিচ্ছেন নাকি। দেখবেন যে আবির খেলার লোক গোটা রাজ্য জুড়ে রেডি হয়ে আছে। সময় এসেছে এই আবির খেলার লোকগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে ব্যবস্থা নেওয়ার। কারণ শিক্ষা ব্যবস্থায় যে সিন্ডিকেটটা চলছে, সেই সিন্ডিকেটের মাথা হচ্ছে এরা।
এবং তার দোষর হচ্ছেন যারা পূর্বে ক্ষমতায় ছিলেন তারা। এই জগাই এবং মাথাই এক হয়ে এই সমস্ত সিন্ডিকেটটাকে চালাচ্ছে। ভাঙতে হবে যদি শিক্ষাকে বাঁচাতে চান। এরা শিক্ষা নিয়ে কোনোদিন ভাবেনি বলেই এই অবস্থায় দাঁড়িয়ে আছে। বঞ্চনা প্রচুর, বেশি কথা বলছি না। সারাদিন ধরে কথা শুনছেন, হয়তো বিরক্তি আসবে। শহীদ মিনারের লড়াইটা এখনো চলছে। অনেকে জিজ্ঞাসা করেন মঞ্চটা কি ফাঁকা যাচ্ছে? তাদের উদ্দেশ্যে বলছি, প্রশ্নটা আমাদেরকে করছেন নাকি আপনাদের নিজেদেরকে? ব্যক্তি ভাস্কর ঘোষ, ব্যক্তি সন্দীপ ঘোষ, ব্যক্তি সৈকত চ্যাটার্জি একজন মানুষ, তারা মঞ্চে কিন্তু রেগুলার যান। তারা কোনো অলৌকিক বিদ্যাতে 1000 হতে পারেন না। ওই 1000 করার দায়িত্বটা কিন্তু আপনারও। আপনি প্রশ্নটা যখন করছেন, প্রশ্নটা নিজেকে করছেন কিনা সেটা ভাবুন। ফাঁকাটা ভর্তি তখন হবে যখন আপনার সক্রিয়তা থাকবে, আপনার চাহিদা থাকবে। আপনার চাহিদা নেই, তাই ফাঁকা হয়ে আছে। আপনার চাহিদা যেদিন মনে হবে ভিতর থেকে, বোধের জায়গা থেকে যেদিন আসবে যে এই বঞ্চনা আমাকে ঘুমাতে দিচ্ছে না, তখন জায়গাটা ভরে থাকবে। আমরা আছি। আপনার অধিকার নিয়ে আপনি থাকবেন কিনা সেটা আপনি ঠিক করুন। 17 তারিখের ক্ষেত্রেও কিন্তু একই কথা। মঞ্চ রেডি থাকবে, আপনার অধিকার অর্জনের জন্য সময়টাও কিন্তু নির্দিষ্ট থাকবে। সেই সময়ে সেই স্থানে উপস্থিত হতে আপনি আপনার অধিকারের দাবিটা তুলতে পারবেন কিনা এটা আপনাকে ঠিক করতে হবে। চলুন দেখা হোক রাজপথে একসাথে আগামী 17ই। ভালো থাকবেন সকলে। ইউপিডিডব্লিউ জিন্দাবাদ, ইউপিডিডব্লিউ জিন্দাবাদ, প্রাথমিক শিক্ষক ঐক্য জিন্দাবাদ, প্রাথমিক শিক্ষক ঐক্য জিন্দাবাদ। ঘোষণালের দাবিতে ইউপিডিডব্লিউ লড়বে, ছাত্রছাত্রীদের অধিকারের দাবিতে ইউপিডিডব্লিউ লড়বে, শিক্ষক শিক্ষার্থীদের দাবিতে অধিকারের দাবিতে ইউপিডিডব্লিউ লড়বে। নোশনালের আপডেটটা দিয়ে দিই, অনেকে হয়তো শুনতে চাইছেন। প্রথম কথা বলি যে নোশনাল নিয়ে 26/7/2019 অর্ডারের পরে যা কিছু বঞ্চনা নতুন করে সৃষ্টি হয়েছে, নোশনাল লাগু হলে সেই সমস্ত কিছু বঞ্চনার অবসান হবে। এর মধ্যে যা বঞ্চনা আছে আমি আর স্পেসিফাই করছি না। গত সপ্তাহে আমরা এই মামলাটাকে মেনশন করিয়েছিলেন আমাদের আইনজীবীরা। বিচারপতি বলেছেন যে শীতের ছুটি 1 তারিখে জানুয়ারি পর্যন্ত চলবে, 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত হাইকোর্ট বন্ধ থাকে। তারপরে উনি শুনবেন। দুটো লম্বা শুনানির প্রয়োজন। যদি পরপর 2 দিন শোনেন বা 2 দিন আমাদেরকে দেন তাহলেই হয়ে যাবে মামলা শেষ। আশা করছি এবছর মার্চের মধ্যেই হয়তো আমরা রায় হাতে পাব। অনেকে বলবেন রায় কি হবে? আমরা বলি যে আমরা জিতব। তারপরে আপনাদের হাতে। আদায় করে নেওয়াটা আপনাদের হাতে। আমরা আপনাকে অধিকারটা তুলে দিতে পারি, সেই অধিকারটাকে বাস্তবায়িত করানোর দায়িত্ব কিন্তু আপনাদের। 2017 সালের বেতন অনেকটা বেড়েছে, ঠিকই বলছেন, তারাও কিন্তু বঞ্চিত। তাদেরও 2টো ইনক্রিমেন্ট কম আছে। যত পিছিয়ে যাবেন তাদের তত বেশি ক্ষতি। যদি সরকার ডিভিশন বেঞ্চে যায়, হ্যাঁ আমরা তৈরি আছি। যদি সুপ্রিম কোর্টে যায়, আমরা তৈরি আছি। এটুকুই বলে গেলাম। কি করে মামলা জিততে হয় সেটা এত মামলাতে সরকারকে হারিয়ে এটুকু অন্তত বুক ঠুকে বলতে পারি যে মামলা কিভাবে জিততে হয় সেটা সরকারের থেকে ভালো জানি। সুতরাং অনেকে ডিএ মামলার কথা তোলেন। মামলায় হার জিতটা বাদী বিবাদী 2 পক্ষের উপরই নির্ভর করে। আমি কারোর সাথে কারোর তুলনা করছি না, এটা অস্থির মামলা, সুতরাং ওই পরিণতি হবে না। এটুকুই বলে গেলাম।